মমতার ঘনিষ্ঠ কুণাল ঘোষের মুখে শুভেন্দু অধিকারীর নাম। হ্যাঁ, একদমই তাই। যে এবার তো দিনের পর দিন দেখছি দিদির টেনশন বেড়েই চলেছে, তাও আবার কুণাল ঘোষের জন্য এখন আরো বেশি বাড়তে চলেছে। কারণ এক নম্বর শত্রু শুভেন্দু অধিকারী, তার হয়ে নাম করছেন কুণাল ঘোষ আর বলছেন যে কে আমাদের প্রার্থী সুদীপ ব্যানার্জি কোনো কাজই করে না। অথচ যদি আমরা শুভেন্দু অধিকারীকে দেখে থাকি তাহলে প্রত্যেকটা লোকসভায় গিয়ে গিয়ে দিনের পর দিন কাজ করেই চলেছে বিজেপির হয়ে। আবার নিজেই বলছেন যে আমার সেই সিনেমাটা দেখতে ইচ্ছে করছে, হীরক রাজার দেশে। অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। বলেছেন, কিন্তু তারাও জানেন আমি কোনো ইচ্ছা প্রকাশ করিনি বা তারাও আমাকে আমন্ত্রণ করেন। আমি আর একটা কথা আপনাদের বলতে চাই, এই যে ধরুন শুভেন্দু অধিকারী আমরা তার বিরোধী, আমি তার বিরোধী। শুভেন্দু অধিকারী আমাদের দলের নেত্রী বা নেতাকে যে ভাষায় আক্রমণ করে আমি উত্তর দিই, তাকেও চরম ভাষায় আমি আক্রমণ করি। কিন্তু যদি দেখেন তাহলে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবে বা তথাকথিত বিরোধী দলনেতা হিসেবে ও কিন্তু সারা রাজ্য ঘুরে বিভিন্ন কেন্দ্রে ও কিন্তু পারফর্ম করে চলেছে। ওর ভাষা, ওর রাজনীতি, ওর আক্রমণ, এগুলোর আমি বিরোধী এবং আমি কাউন্টার করার পক্ষে এবং কাউন্টার করি। এবং আমার মতো কজন কাউন্টার করেন তৃণমূলে আর কেউ আছে কিনা আমি জানি না। কিন্তু শুভেন্দু অধিকারীর এই মরিয়া পারফরমেন্সটা আপনি অস্বীকার করতে পারবেন না। ভালো পারফরমার, বিরোধী দলনেতা হিসেবে ভালো পারফরমেন্স শব্দটা আমি এভাবে বলছি না। ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম কুণাল ঘোষ তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেখানে নাম করছেন সেখানেই চরমভাবে দুর্নাম করছেন নিজেরই দলের প্রার্থী উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে এরা আগেও অনেক আপত্তি ছিল, অনেক কারণ উঠে এসেছিল, কিন্তু এখন তো তারপরেও কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসই করে, তৃণমূল কংগ্রেসেই রয়েছে। সেই তৃণমূল কংগ্রেসের থেকে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি এইভাবে কেচ্ছা করে যায়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো এমনিই দিনের পর দিন প্রেশার বেড়েই যাবে। কারণ এক তো হচ্ছে উত্তরবঙ্গের ভোট হয়ে যাবার পর প্রেশার বাড়ার যথেষ্ট কারণ ছিল, এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে ইলেকশন আসছে আর কুণাল ঘোষের দিনের পর দিন কেমন যেন একটা মুখোশ খুলেই চলেছে। যেখানে তৃণমূল কংগ্রেসের থেকে অরাজনৈতিক মঞ্চে উঠে রাজনৈতিক কথা বলে ডিরেক্টলি না বলতে পেরে ইনডিরেক্টলি বিজেপির প্রার্থী উত্তর কলকাতার তাপস রায়ের হয়ে ভোট চাওয়া, ব্যক্তিগত ওপিনিয়নে একজন জনপ্রতিনিধি হিসেবে কেমন লাগে তাপস রায়কে সেটা বলা, কোথাও না কোথাও চরমভাবে আঘাত করেছে তৃণমূল কংগ্রেসকে, যার জন্য একটা কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস আর সাধারণ সম্পাদক পদ থেকে এই কুণাল ঘোষকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কি এই কুণাল ঘোষ থেমে থেকেছে? তারপরেও কি কুণাল ঘোষ মুখ বন্ধ করেছে? তা কিন্তু করেনি। এক তো হচ্ছে এক্সপোজ করেছে তৃণমূল কংগ্রেসকে যে ছাপ্পা ভোট এইবার কিন্তু হবে না, এইরকম একটা তৃণমূল কংগ্রেসের থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে। আজকে আবার অন্য রং, যেখানে বলছেন যে আমার হীরক রাজার দেশে ওই সিনেমাটার কথা মনে পড়ছে, ওটা দেখতে চাই বলে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট পর্যন্ত করেছেন। এতটা তো ঠিক ছিল, এতটা না হয় মেনে নিলাম, কিন্তু এ কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে, যে এক নম্বর শত্রু, যে বিরোধী দল নেতা, যে এখন ছোটখাটো ভাবে বিরোধী দল নেতা হয়ে থেকে পশ্চিমবঙ্গে একরকম ভাবে নিজের সরকার চালাচ্ছে, সেই শুভেন্দু অধিকারীর সম্পর্কে আপনি এত ভালো ভালো কথা মুখ দিয়ে বেরোলো কি করে? আপনি আবার বলছেন কি যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে শেখা উচিত কিভাবে লোকসভার এক একটা সিটে ঘুরে কিভাবে শক্ত করছে বিজেপিকে, এটা শেখা উচিত কার? তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় শেখা উচিত। এটা শোনার পর প্রার্থীর কি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে? সেখানে আবার কটাক্ষ করতেও ছাড়েননি যে আমি এত এইভাবে যে অ্যাটাক করে কথাবার্তা বলি, তারপরেও আমাকে সাধারণ সম্পাদক পদ থেকে যে সরানো হয়েছে তা অভিষেক ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মতি ছাড়া হতেই পারে না, কারণ গাছের পাতা পর্যন্ত ওনাদের সম্মতি ছাড়া নড়ে না। এই যে কথা, এই যে ভাবনা, দিনের পর দিন কুণাল ঘোষের মুখোশ খুলে যাচ্ছে। তারপর একটা টিজ করার মতো কথা বললো, যেখানে আপনারাও নিশ্চয়ই নোট করেছেন বিষয়টা। বলছেন তৃণমূল কংগ্রেস একটা বিরাট বড় দল, 30 থেকে 35টা সিট তো এমনিই পেয়ে যাবে।
এটা আদৌ সত্যি করে পাবে, নাকি টিজ করে তৃণমূল কংগ্রেসের থেকেই তৃণমূল কংগ্রেসকে টিজ করা, মানে পুরো বিষয়টা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আর এই কুণাল ঘোষের অবস্থান নিয়ে দিনের পর দিন একটা সন্দেহ তৈরি হচ্ছে। এই সন্দেহর মুখেই আবার শুভেন্দু অধিকারীও পেছায়নি। যে শুভেন্দু অধিকারী নর্দমার কিট থেকে শুরু করে নেড়ি থেকে নিয়ে এমন কোনো ভাষাবাদ দেয়নি যেটাকে নিয়ে কুণাল ঘোষকে আক্রমণ করেছেন, তুতুকারি পর্যন্ত করেছেন, এমন বলেছেন যে ওর কথা কে শোনে, ওর কথা বাদ দিই, এইরকম। সেই শুভেন্দু অধিকারী আবার বলছেন যে উনি তো নিজের মনের কথা বলেননি, ওনার মুখ থেকে বলানো হয়েছে, ওনার মুখ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলিয়েছে তাই উনি বলেছেন। এই যে ভয়ঙ্কর একটা পরিবর্তন ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি, ভোট বলতে তৃতীয় দফার ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি এই যে অবস্থানের একটা পরিবর্তন, এই যে তুতুকারি নর্দমার কিট থেকে ওনার আপনার আপনি আজ্ঞেতে এই যে একটা কনভার্ট হয়ে যাবা, কেমন একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে আবহাওয়া পরিবর্তনের মতো একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেখানে কুণাল ঘোষের অবস্থান নিয়ে এখন আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন জেগেছে যে আপনি তৃণমূল কংগ্রেসে থেকেই তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছেন, নাকি দল পরিবর্তনের ইঙ্গিত এখন থেকেই দেওয়া শুরু করলেন। এ নিয়ে প্রশ্ন তো উঠবই, কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা খবর দিয়ে দিই যে আপনাদের সঙ্গে অদ্বিতীয় আর একটা প্রেডিকশন মিলে গেছে, আপনারা ঠিকই ধরেছেন। আমার আরেকটা ভবিষ্যৎবাণী মিলে গেছে, যেখানে বলেছিলাম যে বিজেপি যে সমস্ত জায়গায় স্ট্রং সেই সমস্ত জায়গায় এই তৃণমূল কংগ্রেস অশান্তি লাগানোর চেষ্টা করবে। ঠিক তাই হলো। আমরা দেখেছি হুগলিতে লকেট চ্যাটার্জিকে নমিনেশন ফাইল করা থেকে আটকেছে পুলিশ প্রশাসন। আমরা দেখেছি ব্যারাকপুরে অর্জুন সিংকে নমিনেশন ফাইল করা থেকে আটকেছে বিজেপির প্রার্থীকে পুলিশ প্রশাসন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি কাঁথিতে সৌমেন্দু অধিকারী নমিনেশন ফাইল করতে গেছে, তাকেও আটকাচ্ছে কে? পুলিশ প্রশাসন। কি ঘটেছে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে কেমন একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমরা জানতে পেরেছি যে সৌমেন্দু অধিকারী যিনি নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন, সেখানে ডিএম অফিসের বাইরেই নাকি ওনাকে আটকে দেওয়া হয় আর বলা হয় যে 4 জনের বেশি নাকি নমিনেশন ফাইল করতে যাওয়া হবে না। কিন্তু একটা দলের জন্য একরকম নিয়ম, আর একটা দলের জন্য আর এক রকম নিয়ম, এটা তো হতে পারে না। যেখানে পুলিশ আইনের রক্ষক, নিশ্চয়ই ভক্ষক নয়, সেখানে পরিষ্কারভাবে এরকম অভিযোগ উঠে আসছে যে ডিএম অফিসের ভেতরে ডিজে বক্স বাজিয়ে খেলা হবে গান চলছিল। শুধু এখানেই থেমে নেই, ডিএম অফিসের ভেতরে আবার তৃণমূল কংগ্রেসেরই সমর্থকরা ঢুকেছিল, তাও আবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে বেশ কিছু জন ঢুকেছিল, যার জন্য এরকম অভিযোগ লাগানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যখন ডিএম অফিসের ভেতরে ঢুকতে পারে তখন বিজেপির নমিনেশন ফাইলের বেলায় আরেক রকম নিয়ম কেন? সেখানে শুধুমাত্র 4 জন অ্যালাউ কেন? এক তো হচ্ছে যে সেখানে কাউকেই অ্যালাউ করা উচিত না, আর যদি একটা পার্টিকে অ্যালাউ করা হয় তাহলে বাকিদেরকেও অ্যালাউ করতে হবে, এটাই আমরা জেনে থাকি। কিন্তু বিষয়টা হয়ে গেছে যে এইরকমই অভিযোগ লাগছে যে পুলিশ বাহিনী এখন ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে। কি বললেন সৌমেন্দু অধিকারী সেটা একবার শুনে নেওয়া যাক। এমপি শিশিরবাবু সহ আমাদের 2 এমএলএকে গেটে আটকেছেন, রোদে 10 মিনিট দাঁড় করে রেখেছেন। প্রস্তাবক হওয়া সত্ত্বেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপরে দেখলাম তৃণমূল পার্টির টোটো করে ডিএম অফিসের ভেতরে সমর্থকদের নিয়ে ঘুরছে পতাকা লাগিয়ে, টোটোতে পতাকা লাগিয়ে। আমাদের কাছে ছবি সহ ডকুমেন্ট আছে, আমরা আরও সাহেবকে কমপ্লেন করেছি ভার্বাল, আমরা অফিস লিখিত কমপ্লেনও দেবো নির্বাচন কমিশনকে। এখানে টোটোতে পতাকা লাগিয়ে ঘুরছে ডিএম অফিস। কোথায় গেছে প্রশাসনটা এখানে পশ্চিম অভিযোগ জানাচ্ছেন? বাইরে ডিএম অফিসের পাঁচিলের সাইডে ডিজে বাজছে, খেলা হবে ডিএম অফিসের পাঁচিলে। পরিষ্কার আমরা এখানে শুনতে পেলাম সৌমেন্দু অধিকারী কি অভিযোগ করছেন। এখন বিষয়টা এটা নয় যে সৌমেন্দু অধিকারী নমিনেশন ফাইল করতে গিয়ে অভিযোগ করছেন কি হবে তা নয়। বিষয়টা হচ্ছে যে ইলেকশন সামনে, তৃতীয় দফা স্টার্ট হবে, যেখানে জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এই 4টে লোকসভা সিটে কিন্তু ইলেকশন স্টার্ট হবে।
যেখানে আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের কিন্তু স্ট্র্যাটেজি তৈরি, যে সমস্ত জায়গায় বিজেপিরা স্ট্রং রয়েছে সেই সমস্ত জায়গাকে ডিস্টার্ব করা হবে। তার মধ্যে বেশ কিছু জায়গার আমি নামও নিয়েছিলাম, যেমন হুগলি হতে পারে, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আর এখন তো আমরা কাঁথি, তমলুক, কোনো কিছুই বাদ যাচ্ছে না, চারিদিকে ডিস্টার্ব করার একটা মাহল দেখতে পাচ্ছি। বসিরহাট সেখানে পর্যন্ত অশান্তির একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। প্রায় দিন বোম ফাটছে, পঞ্চায়েত অফিসে গিয়ে বোমা, গুলি, বন্দুক, আমি জানি না পশ্চিমবঙ্গে হঠাৎ করে এই বন্দুক কোথায় থেকে বেরিয়ে চলে আসছে আর ফায়ার পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ অশান্তি মানে যাকে বলা হয় চূড়ায়, সেই রকম একটা পরিস্থিতি আমরা কিন্তু খুব ভালোই লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে। যেখানে আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এতটা পরিমাণেই বিজেপি যে সমস্ত জায়গায় স্ট্রং রয়েছে সেই সমস্ত জায়গাকে ডিস্টার্ব করা হবে। অর্থাৎ প্ল্যানিং এটাই যে যদি নিজেদের দ্বারা যদি আমরা না জিতি তাহলে অতি অবশ্যই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা জিতবো, এরকম একটা মনোভাব তৈরি করে নিয়েছে, স্ট্র্যাটেজি প্ল্যান করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও দুঃখজনকভাবে আমাকে জানাতে বাধ্য করছে যে নির্বাচন কমিশনারের দিক থেকে কিন্তু পুরো বিষয়টা এত সুন্দর করে ট্যাকেল করা হয়েছে যে কি বলবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভা থেকে চিৎকার করে গলা ফাটিয়ে মিথ্যাচার করলেন আর বললেন যে 5%, প্রায় 5% ভোট নাকি হঠাৎ করে রিপোর্ট এলো আর বেড়ে চলে গেছিল। কিন্তু যখন আমাদের সামনে আসলে তথ্য তুলে দিলেন, নির্বাচন কমিশনারের দিক থেকে তথ্য দেওয়া হলো, তখন আমরা জানতে পারছি যে কোনো রকমই হের ফের হয়নি। উল্টো কোচবিহারের ভোটে যেটা ঘটেছে সেটা হচ্ছে 0.01% ভোট নাকি কমেছে, বাড়েনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ যে তথ্যবিহীন একটা মন গড়ন গল্প বলেন, কাহানি বলে দেন, সে বিষয় মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছিলাম যে আবার দিদি কোনো রকম ভাওতাবাজি করলেন। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা নয়, ভাওতাবাজি চলবে, এইরকম ভাবে নমিনেশন ফাইল করা থেকে আটকানো হবে, সবই তো বুঝলাম। কিন্তু বুথ যেখানে আসলে মানুষজন নিজের রায় দেবে, যেখানে আসলে ভোট পড়বে, সেই জায়গায় কি দখল আন্দাজি করাটা এতটাই সহজ হবে? সেক্ষেত্রে বলি না, কারণ প্রথম দফা, দ্বিতীয় দফায় ভোট হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দারুণভাবে ভোট হয়েছে। যেখানে আবার বলছি যে দুর্গতে পরিণত করা হয়েছে বুথকে, যেখানে সেন্ট্রাল বাহিনী তিল থেকে তাল পর্যন্ত নড়তে দেবে না, সরতে দেবে না। অর্থাৎ সেখানে তারা কিন্তু এঁটে লেগে থাকবে পুরোপুরিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে, অর্থাৎ এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে সাকসেস পর্যন্ত হয়েছে নির্বাচন কমিশন। আর পুরোপুরি স্যাটিসফাইড, পুরোপুরি বুথে 100% ওয়েব কাস্টিং করা হচ্ছে, যেখানে রেড অ্যালার্ট লেগে যাবে যদি এক ফোঁটা চুল পর্যন্ত হেলে। তো অর্থাৎ ক্যামেরার মুখ যদি অন্যদিকে ঘোরানো থাকে তখনও বাজবে রেড অ্যালার্ট। যদি বাই চান্স 80 ডেসিবেলের বেশি সাউন্ড শুনতে পায় তখনও বাজবে রেড অ্যালার্ট। যদি বুথের মধ্যে বেশি সংখ্যক লোক ঢুকে যায় তবেও বাজবে রেড অ্যালার্ট। অর্থাৎ পুরোপুরি বিষয়টা দিল্লি থেকে অপারেট করা হচ্ছে, টিম তৈরি করা হচ্ছে, সিইও নিজে পুরো বিষয়টাকে নজরদারির মধ্যে রাখছে, তার পাশাপাশি আরো এক্সট্রা 15 জন টিম যে এই পুরো এআইটাকে নজরদারির মধ্যে রাখবে। অর্থাৎ বলতে গেলে পুরো বুথটাকে ঘিরে নিচ্ছে নির্বাচন কমিশনার নিজের নজরের মধ্যে। সুতরাং এই যে স্বপ্নের মধ্যে আছে যে দক্ষিণবঙ্গে ইলেকশনটা ঢুকতে দেরি, দরজা লাগানো 10 মিনিটের জন্য, এই ছাপ্পা ভোট, এই চিৎকার, এই 100-150 গাড়ি বাহিনী চলে এলো আর বুথ পুরো ঘিরে গেল, ক্যামেরাম্যানকে বের করে দেওয়া হলো, মিডিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হলো, এই সমস্ত কিছুই হবে না। কারণ ওই একটাই কথা, এআই টেকনোলজিকে ইউজ করে চরমভাবে সাকসেস হয়েছে আর রেড অ্যালার্ট, অ্যালার্ম বাজতে লাগবে একদম দিল্লি পর্যন্ত। সুতরাং এই সমস্ত স্বপ্নই থেকে যাবে। বিষয়টা হচ্ছে যে গ্রাউন্ডে যেন অশান্তি না হয়, শান্তিপূর্ণ ইলেকশন হয়, এটাই আমাদের এক্সপেকটেশন। বাকি 7ই মে থার্ড ফেজে ইলেকশন স্টার্ট হবে, সেই দিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। আশা করব ইলেকশন খুব শান্তিপ্রিয়ভাবে হবে। আমি যে সমস্ত গুন্ডা বাহিনী, নির্বিশেষে যে কোনো দলের আমি বলছি যে সমস্ত গুন্ডা বাহিনী যারা এক্সপেকটেশন নিয়ে রেখেছেন যে বোম ফাটিয়ে দেবো, গুলি, এই ওই একটা অশান্তি ক্যাওয়াস তৈরি করবো, তো এই সমস্ত করে লাভ নেই। জনগণ নিজেদের রায় নিজের মতোই দেবে, বুথে কোনো রকম বাঁদরামি করা চলবে না। যাই হোক, এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যা হবে স্পষ্ট হবে।